নিজের থেকে 10 বছরের ছোট নিজের বোনকে বিয়ে করতে তোমার লজ্জা করলো না, জাওয়ান? বাবার কড়া কণ্ঠের প্রশ্নে আরামে সবাই গালিয়ে বসল জওয়ান। দুহাত দুদিকে বাড়িয়ে বাবার দিকে তাকিয়ে সে বলল। আর কতবার এক কথা বলতে হবে বাবা? জওয়ানের থেকেও তীব্রভাবে চেঁচিয়ে উঠলেন আরহাম শিকদার। রাগী কণ্ঠে তিনি বললেন। যতক্ষণ না আমি আমার প্রশ্নের সঠিক উত্তর পাচ্ছি, জাওয়ান। তুমি মনে হয় ভুলে যাচ্ছ বাবা। শি ইজ নট মাই রিয়েল সিস্টার, শি ইজ মাই স্টেপ সিস্টার। কপাল চেপে সোফায় বসে পড়লেন আরহাম শিকদার। নিজের ছেলের এমন বেহায়াপনা দেখে রাগে শরীর পুড়ে যাচ্ছে ওনার। মাথার রগগুলো যন্ত্রণায় ফেটে যাওয়ার দশা। কি করবেন তা বুঝে উঠতে পারছেন না তিনি। পাশেই আসবা বেগম 8 বছরের মেয়েকে বুকে জড়িয়ে দাঁড়িয়ে আছেন। 8 বছরের ইশরা বোকা বোকা চোখে আরহাম শিকদার আর জওয়ানের দিকে আছে। এখানে কি হচ্ছে কিছুই তার মাথায় আসছে না। তার মধ্যে জওয়ান আদরের গলায় হাত নাড়িয়ে ইশরাকে নিজের কাছে ডাকলো। কিন্তু বার সাজলে আসফা মেয়েকে শক্ত করে ধরে বলেন। তুমি কোথাও যাবে না ইসরা? কিন্তু ভাইয়া তো আমাকে ডেকেছে আম্মু। মেয়ের মুখ চেপে ধরলেন আসফা। জওয়ান আসমা বেগমের কথায় বিশেষ পাত্তা না দিয়ে আবার ডাকলো ইশরাকে। লিটল প্রিন্সেস, কাম হেয়ার। মায়ের হাত ছাড়িয়ে ঈশা ছুটল জওয়ানের কাছে। ঈশা আসতে জওয়ান দাঁড়িয়ে পড়ল, হাত বাড়িয়ে কোলে তুলে নিল বাচ্চাটাকে। এই দৃশ্য দেখে তেতে উঠলেন আরহাম শিকদার। তড়িৎ গতিতে এগিয়ে এসে জওয়ানের কোল থেকে ছিনিয়ে নিল ইশরাকে। পর মুহূর্তে গমগমে কণ্ঠে তিনি জবাব দিলেন। তুমি ওকে আর ছুবে না। এই খেলনা বিয়ের কাগজ সব আমি ছিঁড়ে ফেলবো। ঈশাকে কোল থেকে নামিয়ে সেন্টার টেবিল থেকে জওয়ান আর ঈশা বিয়ের কাবিননামা খানা নিয়ে নিলেন। মাঝ বরাবর টেনে ধরে মিনিটেই কাগজখানা ছিঁড়ে কুচি কুচি করে ফেল আরহাম। আর শক্ত চোখে চেয়ে কাগজখানা ছিঁড়তে দিল বাবাকে। উনার ছেঁড়া শেষ হতে সে শুধালো। এমন আরো 10টা কামিননামার কপি আমার কাছে আছে বাবা। তুমি যে এটাকে নষ্ট করে ফেলবে তা আমি আগে থেকেই জানতাম। চুপ করো, বেয়াদব ছেলে। আমি এখনই সব ব্যবস্থা করছি। ফ্লোরিডাতে তোমার ছোট চাচ্চুর কাছে তোমাকে পাঠানোর তার আগে তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করছি আমি। সোফা থেকে নিজের ফোনটা তুলে নিলেন আরহাম শিকদার। ডায়াল লিস্ট কেটে কেউ একজনকে কল দিলেন তিনি। কিন্তু অপর পাশের ব্যক্তি কলটা রিসিভ করল না। বিরক্তিতে কপাল কুঁচকে নিলেন আরহাম শিকদার। পরক্ষণেই পাঞ্জাবির বাম হাতায় কপালের ঘাম মুছে নিলেন তিনি। প্রয়োজনের সময় কোনো কিছুই সঠিকভাবে পাওয়া যায় না। যেমন এখন ওনার পারিবারিক উকিল মিস্টার খান ফোন ধরছেন না। বাবার এহনে ব্যস্ততা দেখে ফের শুধালো জওয়ান। তুমি যদি ভেবে থাকো আমি ইসরাকে ছেড়ে দিব তাহলে তুমি ভুল বাবা। এই দেহে প্রাণ থাকতে আমি অন্তত সুস্থ মস্তিষ্কে ইসরাকে ছাড়ছি না। জওয়ানের এহনে ধমকে আসফা বেগম মুখ খোলেন। কড়া সুরে তিনি বলে উঠলেন। তোমার লজ্জা হওয়া উচিত জওয়ান। আমি তোমার মা হই, আর ইসরা তোমার বোন। নট নট নট। আপনি কেবলই আমার বাবার বিবাহিত স্ত্রী, আমার কোনো মা টা নন। আর সেই অনুসারে ইসরাও আমার কোনো বোনটোন নয়। অপমানের থমথমে মুখ চুপসে গেল আসফা বেগমের। এই বেয়াদব খাট্টারা ছেলের সাথে কথা বলাটাই ওদের ভুল। শুধুমাত্র নিজের ছোট্ট মেয়েটার ভবিষ্যৎ জড়িয়ে আছে বলেই তিনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন। না হলে ঘন্টা আধা আগে নিজের ঘরে চলে যেতেন। মেয়েটাকে এই ছেলের সাথে একা ছাড়াই ওনার ভুল ছিল, যা এখন হারিয়ে হারিয়ে টের পাচ্ছেন আসফা। তুমি কি চাইছো জওয়ান? সরাসরি বলবে। ইসরাকে জওয়ানের সহজ সরল স্বীকারোক্তি দেখে দীর্ঘশ্বাস ছাড়লেন আর হাম শিকদার। কঠিন কণ্ঠে তিনি বললেন। সম্ভব না। কেন? কেন সম্ভব না? কারণ ও তোমার ছোট বোন হয়। আমি মারলে তো? দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে ধরণীতে। নিজের রুমে মাথা নিচু করে বসে আছেন ফারির জওয়ান। তার হাত ছুঁয়ে ফোটে ফোটে লাল তরল মেঝেতে গড়িয়ে পড়ছে। সেদিকে করে হুঁশিয়ারি ফারিসের। চোখে মুখে নেই ব্যথা ছিটে ফোটা চিহ্ন। রবটের মধ্যে অনুভূতি শূন্য চোখে তাকিয়ে আছে সে। অস্পষ্ট কণ্ঠে মুখে শুধু একটা কথাই জপছে। সে আমার, আমার মানে আমারই। শি ইজ মাই অবসেশন। ছাড়বো না ওকে। ফারিসের সামনেই পড়ে আছে কাছের ভাঙা অংশ। মিনিট দুয়েক আগে ঘরে ফিরে রাগের বশে সেন্টার টেবিলে ঘুষি মেরেছিলেন সে, যার ফলে ঝরঝর করে গুটিয়ে ছিল টেবিলটা।
কাছের ভাঙা অংশগুলো গেঁথে গিয়েছিল ফারিসের শক্তপোক্ত হাতে। মুহূর্তে ডান হাতের নিম্নভাগ অংশটা সম্পূর্ণটা কেটে গিয়েছে। ভয়ে ভয়ে ছোট্ট ঈশা ধীর পায়ে এগিয়ে এসে উঁকি দিল জওয়ানের ঘরে। মেয়েটা ঝুঁকতেই তার ফ্রকের লম্বা গোলাপি অংশটা মেঝেতে ছড়িয়ে পড়ল। মেঝের দিকে তাকিয়ে থাকা জওয়ান পাশে তাকাতেই দেখতে পেল ঈশার জামার অংশটা। ছেলেটা ঘাড় বাঁকিয়ে তাকালো ঈশ্বর দিকে। কেটে যাওয়া হাতটা সরিয়ে নিল পিঠের পেছনে। ছোট বাচ্চাটা রক্ত দেখে ঘাবড়ে যেতে পারে বলে নিজেকে যথেষ্ট শক্ত রেখে ইসরাকে ডাকলো জওয়ান। প্রিন্সেস, কাম হেয়ার, কাছে আসো। দরজার আড়ালে সরে গেল ইসরা। মলিন কণ্ঠে বলল সে। যাব না, আম্মু তোমার কাছে যেতে নিষেধ করেছে। পিঠের পেছনে হাতটা মুঠিবদ্ধ করে নিল জওয়ান। সঙ্গে সঙ্গে রক্তের স্রোত বাড়ল। সাদা শার্টের পিঠের সম্পূর্ণ অংশটা ভেসে গেল রক্তে। বাচ্চাটার ব্রেন ওয়াশ করছে ভালোই। বাঁকা হাসলো ফারিস। কিছু করবো না, আসো। ছোট ছোট কদমে জওয়ানের রুমে ঢুকলো ঈশা। জওয়ানের পাশে এসে বাচ্চাটা বসলো। ছোট ছোট চোখে পরখ করলো মেঝেতে ছড়িয়ে থাকা কাঁচের টুকরোগুলোকে। পরপর জওয়ানের দিকে তাকিয়ে ভয়তে কণ্ঠে সে শুধালো। তোমাকে আমার ভয় লাগে। গম্ভীর মুখশ্রীখানা শীতল করার ব্যর্থ চেষ্টা করলেন জওয়ান। কিঞ্চিত ঠোঁট এলিয়ে সে বলল। কেন? তুমি কথায় কথায় রাগ করো, সব ভেঙে ফেলো। জওয়ান বিস্তার হাসলো। ঈশার ছোট হাত দুটো নিজের বাম হাতে পুরস্কৃত করে চুমু খেলো তাতে। একইভাবে দ্বিতীয় চুমুটা খেলো ঈশার কপালে। আদুরি কণ্ঠে শুধালো তাকে। আমি আর তোমার ভয়ের কারণ হব না লিটল গার্ল। অনেক দূরে চলে যাব তোমার থেকে। তখনই ফিরবো যখন তুমি আমাকে আর ভয় পাবে না। ফারিসের কথায় কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করলো ইসরা। কোথায় যাবে তুমি? জানি না, আমি চলে গেলে কি তুমি আমায় ভুলে যাবে লিটল প্রিন্সেস? দুপাশে মাথা নাড়ালো ইসরা, যার উত্তর হ্যাঁও হতে পারে, আবার নাও, তার জানা নেই। মসৃণ বিছানা ছেড়ে ধরপড়িয়ে উঠে বসলো ফারিস। রুম জুড়ে শীততাপ নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও ঘেমে যাচ্ছে তার পুরো শরীর। ফারিসের কপাল জুড়ে খেলা করছে একরাত ছিলকি চুল। কপালে টেবিল ল্যাম্পের লাল আলোয় আবছা আলো আধারিতে সামনের দেওয়ালে ফ্রেমগুলোর দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল সে। তুমি আমাকে আমাকে বলতে পারবে না লিটল গার্ল? আমি ভুলতে দিব না। তোমার একমাত্র ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ হবে ফারিস জাওয়ান শিকদার। ইউ আর মাই অবসেশন। আলাস্কা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অঙ্গরাজ্য। পাহাড় আর জঙ্গলে ঘেরা এক অপার প্রকৃতির ভাণ্ডার। বরফে ঢাকা এই রাজ্যের ঘন অরণ্য, ভালুক, মোজ, কারিবু আর নেউডার মতো বন্যপ্রাণীর বিচরণ। পাহাড়ি রাস্তায় উঁচু নিচু গর্তে বেঞ্চিতে পথগুলো সাদা বরফে আচ্ছন্ন হয়ে আছে। বরফের আস্তরণে ঢালু রাস্তাগুলো পিচ্ছিল হয়ে আছে। অক্টোবর মাস বরাত দরুন শীত পড়তে শুরু করেছে প্রকৃতিতে। বরফে ঢাকা গাছপালা আর পাহাড়ের মাঝারি মাঝারি ধাঁচের একটি আধুনিক প্লেসটির চারপাশে কালো মার্বেল পাথরের তৈরি বিশাল আকৃতির দেওয়ালের দ্বারা আবৃত। দেওয়ালের উপর কাছের ভাঙা অংশ দিয়ে ঢালাই করা, যাতে কেউ বিনা অনুমতিতে ভিতরে প্রবেশ করতে না পারে। প্লেসটার বাহির থেকে দেখতে জনমানব শূন্য মনে হলেও প্লেসের ভিতরে সম্পূর্ণ পরিবেশটা ব্যতিক্রম। প্লেসের প্রবেশ পথে মাঝারি ধাঁচের একটা ঘোড়াশাল। ঘোড়াশালের আশেপাশে দুটো ঘোড়া রাখা, একটি কালো অপরটি ধূসর রঙের। ঘোড়াশালের সাথে ছোট্ট পরিসরে বসা দুটো টুল পাতা। তার বিপরীতে পাশটাতে কালো গোলাপের ঝাড়। বাগানের অর্ধেকের বেশি অংশ জুড়ে কালো গোলাপের সমাহার। গোলাপগুলোর কলি আর পাপড়ি জুড়ে তুষারের অস্বস্তি। বিশাল এক কক্ষ জুড়ে সাজানো অদ্ভুত সব সামগ্রী। সেই অদ্ভুত বস্তুগুলো সামনে নিয়ে কিছুটা জায়গা জুড়ে আগুন জ্বালিয়ে বসে আছেন জওয়ান। পুরো কক্ষ জুড়ে চলছে শতাধিকের বেশি রঙিন মোমবাতি। সামনের তাকের মধ্যে থরে থরে সাজানো কিছু অদ্ভুত চিহ্ন খণ্ডিত বই। পাশ থেকে রঙিন এক মুঠো ছাই নিয়ে আগুন ছুঁল ফারিস। পরপর ধারালো ছুরিটা নিয়ে নিজের করে আঙ্গুলটাকে কেটে ফেলল সে। আঙ্গুলটা আটকাতে ফিনকি দিয়ে রক্ত ছুটল। হাতটা বাড়িয়ে আগুনের লেলিহার শিখায় রক্তের ফোঁটাগুলো ফেলল ফারিস। আগুনটা নিমিষেই কমে এলো। মিনিট দুয়েক যেতে পুরোপুরি নিভে গেল।
উঠে পড়ল জায়ান। সময়ের তরতম্য সে করে না, কারো প্রয়োজনও বোধ করে না। তবে ভোর হয়ে এসেছে। বরফে ঢাকা বিশাল পাহাড়ের বুক চিরে হালকা সোনালি আভা ফুটে উঠেছে। ফারিস কক্ষটা থেকে বেরিয়ে আবার দরজা বন্ধ করে দিল। বড় বড় পায়ে লাল গালিচা মাটিয়ে দোতলায় নেমে এলো সে। এই প্লেসের শেষ কর্নারের কক্ষটা তার। পুরো কক্ষ জুড়ে কালো রঙের ফার্নিচারে সজ্জিত। কাবার থেকে টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল ফারিস। 1 ঘন্টার মতো সময় লাগিয়ে শাওয়ার নিল সে। টাওয়ালটা কোমরে পেঁচিয়ে রুমের মাঝ বরাবর দাঁড় করিয়ে রাখা আয়নাটার সামনে এসে দাঁড়ালো ফারিস জাওয়ান। আয়নার প্রতিছবিতে ভেসে উঠল চোখ ধাঁধানো এক সৌন্দর্যের অধিকারী পুরুষ অবয়ব, যার বলিষ্ঠ দেহের প্রতিটি ভাঁজে ভাঁজে সৌন্দর্যের অচয়না ঠিক করে পড়েছে। মুখ জুড়ে সুন্দরভাবে ছাঁটাই করে খোঁচা খোঁচা রিওয়ার্ড, গলার মাঝখানটাতে বাদামি একটা তিল, কপাল জুড়ে একরাশ চুল। 2 হাত দিয়ে চুলগুলো ছেড়ে নিল ফারিস। পূর্ণ দৃষ্টিতে নিজের দিকে একবার তাকিয়ে বাঁকা হাসলো। ফিসেল কণ্ঠে শুধালো সে। 12 বছর, 12 ইয়াংস ফর থাউজেন্ডস 330 অনেক সময় দিলাম তোমায় লিটল প্রিন্সেস। এবার তোমাকে কেড়ে নেওয়ার পালা। সহজভাবে ধরা দিলে তোমার নিজের জন্য ভালো, কিন্তু কিন্তু নিজের কথায় ঘর কাঁপিয়ে নিজেই হাসল ফারিস। নিজের বিপরীত পথটাও সে শিখে রেখেছে। এতদিনের এত শিক্ষা আর এত ট্রেনিং সব তারই জন্য নেওয়া। কথা শেষে কিবোর্ড থেকে কালো ফর্মাল স্যুটটা নিয়ে তৈরি হয়ে নিল ফারিস। বিকেলে জুনোতে একটা আর্ট এক্সিবিশন আছে, সেখানে জাওয়ানের কিছু আর্ট নিলামে তোলা হবে। সেখানে দুপুরের মধ্যে পৌঁছাতে হবে তাকে। দুপুর গড়িয়ে এসেছে, বেলা 3টে বাজে। ঢাকা শহরের জ্যাম কাটিয়ে ক্লান্ত শরীরে মাথা ঝুঁকিয়ে রাস্তার পাশে হাঁটে যাচ্ছে এক বালিকা। ক্লান্তিতে তার সমস্ত শরীর নুয়ে এসেছে। কাঁধের ব্যাগটা চেপে ধরে ধীর পায়ে এগিয়ে আসা মেয়েটার হঠাৎ ধাক্কা লাগলো কারোর সাথে। পড়তে পড়তে বেঁচে গেল সে। তবে আলগোছে ধরে রাখা ব্যাগটা পড়ে গেল পিচঢালা রাস্তায়। দুপুর গড়িয়ে এসেছে, বেলা 3টে বাজে। ঢাকা শহরের জ্যাম কাটিয়ে ক্লান্ত শরীরে মাথা ঝুঁকিয়ে রাস্তার পাশ ধরে হেঁটে যাচ্ছে এক বালিকা। ক্লান্তিতে তার সমস্ত শরীর নুয়ে আছে। কাঁধের ব্যাগটা চেপে ধরে ধীর পায়ে এগিয়ে আসা মেয়েটার হঠাৎ ধাক্কা লাগলো কারোর সাথে। পড়তে পড়তে বেঁচে গেল সে। তবে আলগোছে ধরে রাখা ব্যাগটা পড়ে গেল পিচঢালা রাস্তায়। বিরক্তিতে চোখ তুলে সামনে তাকালো ঈশা। কাঁধে অফিসের ব্যাগ ঝুলিয়ে কাচুমাচু মুখে একটা ছেলে দাঁড়িয়ে আছে। কথা না বাড়িয়ে ঝুঁকে ঈশা ব্যাগটা তুলে নিল। তড়িৎ বেগে ছেলেটা বলল, আমি তুলে দিচ্ছি, দাঁড়ান। প্রয়োজন নেই। বিরাট নীরট মুখে উত্তর দিয়ে আবার পা টেনে হাঁটা ধরল ইসরা। ছেলেটাও ছাড়ার পাত্র নয়, সেই ইসরার পিছনে হাঁটা দিল। ঈশার কাছে নিজের অস্বস্তি জানান দিতে গদগদ কণ্ঠেই বলল, মিট মাই সেলফ, মাই ইমরান অফ ভুইয়া, সন অফ শাহজাহান ভুইয়া। বিরক্তিতে তেতে উঠল ইসরার মুখ। এমন ছেঁচড়া ছেলে পেলে তার একদমই পছন্দ না। একে তো ধাক্কা দিয়ে বেগ ফেলে দিয়েছে, এখন আবার পরিচয় দিতে যাচ্ছে। হাঁটার গতি বাড়ালো ইসরা। হ্যাঁ গুরুকা দৌড়ে এসে রিকশায় উঠে বসত। রাওনাপ হতাশ চোখে চেয়ে দেখলো ঈশার প্রস্থানের দিকে। মেয়েটার আত্মসম্মান বোধ একটু বেশি। ভালো লেগেছে তার। কিচেনে চা করছেন আসমা বেগম। লিকার করা শেষ, এখন দুধ ঢেলে কাপে ঢেলে নেওয়া বাকি। আরহাম শিকদার বাগানে বসে আছেন। একটু আগে আশফাককে ডেকে চা চেয়েছিলেন। চাটা কাপে ঢালতেই কিচেনে ঢুকলো ইসরা। মায়ের পাশে দাঁড়িয়ে পিছন থেকে জড়িয়ে ধরলো আশফা বেগমকে। মেয়েকে জড়িয়ে ধরতেই দেখে আহ্লাদি কণ্ঠে আশফা বেগম শুধালো, তোকে চা দিব আম্মু? মায়ের জিজ্ঞাসু প্রশ্নে ক্ষণিক নীরবতায় নিমগ্ন থেকে ইসরা শুধালো, না, জানো আম্মু? কিছু বলবি ইস্যু? হুম। ব্যস্ত হাতে কাজের ফাঁকে আশফা বেগম বললেন, দাঁড়া, তোর বাবাকে চাটা দিয়ে আসি, পরে এসে তোর সাথে কথা বলছি। উদাসীন দৃষ্টিতে সামনের পুকুরের দিকে তাকালো ইসরা। পাশাপাশি দুটো রাজহাঁস পুকুর জুড়ে সাঁতার কাটছে। ফের একটা হাঁস থেমে ছোট্ট একটা পুঁটি মাছ ধরে মুখে পুরে নিল। অনেক সময় হলে দৃশ্যটা মুগ্ধ করত ইসরাকে। মুগ্ধ হয়ে সোনালি রোদ পোড়া পুকুরটা চোখ ভরে দেখতো সে, কিন্তু এখন কিছুই তার চোখে ভালো লাগছে না। চোখ ফিরিয়ে কিচেন থেকে বেরিয়ে সামনে
খোলা বারান্দায় গিয়ে দাঁড়ালো ঈশা। বিকেলে নরম রোদ এসে মেঝে জুড়ে বিছিয়ে আছে। ঈশা দাঁড়াতেই এক টুকরো রোদ এসে তার ফর্সা মুখশ্রী জুড়ে পড়ল। রোদ পড়তেই চিকচিক করে উঠল ঈশার বাদামি চোখজোড়া। মিষ্টি বাতাসে উড়িয়ে দিল কাঁচা হাতে করা খোপার এলোমেলো চুলগুলো। দোতলায় এই জায়গাটাতে দাঁড়ালে সামনের বাগানটি স্পষ্ট দেখা যায়। দুতলা বিশিষ্ট শিকদার ফেলা, নিচতলায় লাইভ কিচেন, ড্রয়িং, ডাইনিং সহ গেস্ট রুম আর আরহাম শিকদারের বিশাল কনফারেন্স রুম। ওপরতলায় পূর্ব দিকটাতে আরহাম শিকদার আর আসমা বেগমের ঘর। তারপরে লম্বা একটা বারান্দার মতো জায়গা, তার পাশেই রান্নাঘর, পরের ঘরটা ইশরার, একেবারে শেষের কর্নারের ঘরটা ফারিসের, যা আজ 12 বছর ধরে ফাঁকা পড়ে আছে। মাঝে মাঝে সাইমা খালা ঘরটা সাজিয়ে গুছিয়ে ধুলো ছাড়ে, আবার দরজা লাগিয়ে রাখে। ঈশা যায় না ওই ঘরে, যাওয়া তার বারণ। একবার আশা বেগমের চোখ ফাঁকি দিয়ে রুমটাতে প্রবেশ করাতে তিনি ঈশার সাথে পাক্কা 3 দিন কথা বলেননি। সেই থেকে ঈশার শিক্ষা হয়েছে ওই রুমের ডোর আর সে মরেনি। ভাবনা ছেড়ে নীল আকাশে চোখ রাখলো সে। আকাশটা মেঘশূন্য হলেও মন খারাপের বিষণ্ণতাটা ঠেকে আছে ঈশার মন আকাশ। শরীরটা কিঞ্চিত খারাপ। আজকাল হঠাৎ কাউকে স্বপ্ন দেখে শেষ রাতে তার ঘুম ভেঙে যায়। মানুষটার মুখ সাপসাপ, তারপর পুরো রাত আর ঘুম আসে না। মনে হয় যেন কেউ তাকে ডাকছে। পশ্চাতে ভোরের সূর্য উঠতেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আবার চোখ লেগে আসে ঈশার। হাতের কাজ সেরে ধীর পায়ে আশফা বেগম এসে মেয়ের পাশে দাঁড়ালেন। আঁচলে হাঁটা মুছতে মুছতে ডাক দিলেন ঈশাকে। কি বলবি বলছিলি তখন? এইবার বল আম্মু। মায়ের কথায় ধ্যান ভাঙে ইসরার। পাশ ফিরে একবার দেখলেন আশফা বেগমের বয়সের ছাপে নুয়ে পড়া ফর্সা মুখচ্ছবিখানা। বয়সের আগেই বুড়ি হয়ে যাচ্ছে তার মাটা। তার মধ্যে এই কথাটা শুনলে আবার চিন্তা করা শুরু করবে। এর থেকে ভালো ঘুম ভেঙে গেলে সে আজ থেকে বই নিয়ে পড়তে বসবে। ঠোঁট এলিয়ে হাসার চেষ্টা করলো ইসরা। রিনি রিনি সুরে আশফা বেগমকে বললেন, কালকে তুমি আর বাবা মিলে বড় কোনো রেস্টুরেন্টে যাব। অনেক দিন হয়েছে আমরা কোথাও যাই না। এই কথা বলবি বলে এত সিরিয়াস মুখ করে আমাকে ডেকেছিলি? খিলখিল করে হেসে উঠলেন ইসরা। আগের থেকে এখন একটু হালকা লাগছে। এমনি হয়তো রোজ এই সময় ঘুম ভেঙে যায়, আর সে কিনা কিভাবে মাথা ব্যথা করছিল। বাবাকে বলে রেখো। আচ্ছা, বলবো। আমাকে এক কাপ চা করে দেবে, মাথাটা খুব ধরেছে। তুই রুমে যা, আমি নিয়ে আসছি ক্ষণ। কথা বাড়ালো না ইসরা। মিষ্টি হেসে মায়ের পাশ কাটিয়ে রুমের উদ্দেশ্যে পা বাড়ালো। সন্ধ্যা পড়ে এসেছে। কিছুক্ষণের মধ্যে মাগরিবের আজান পড়বে। রুমে গিয়ে অজু সেরে নিল ইসরা। জুনোর একটি বিশাল বহুল অ্যাপার্টমেন্টের গোপন কক্ষে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে স্টিফেন। পুরো শরীর জুড়ে শুকিয়ে যাওয়া রক্তের চিহ্ন। নরকীয় মৃত্যু যন্ত্রণার সব পদ্ধতি ব্যবহার করা শেষ তার উপর। একটু আগেই কিছু কালো পোশাকধারী গার্ড এসে চিকেন ম্যারিনেটেড করার মতো তার শরীরে লবণ ও মরিচ মাখিয়ে গিয়েছে। বিবশ আর্তনাতে উম্মাদের ন্যায় চিৎকার করেছিল স্টিফেন, কিন্তু চিৎকারের শব্দগুলো গলা ছাড়িয়ে গার্ডদের কান অবধি পৌঁছায়নি। তার প্রফেশনাল হাতে করা কাজ সেরে বেরিয়ে গিয়েছে ঘরটা থেকে। না জেনে করে ফেলা ভুলটার জন্য এত আয়োজন করে শাস্তি দেওয়া হচ্ছে স্টিফেনকে। তার একমাত্র দোষ, সে ফারিজামানের পিছনে গোয়েন্দা হিসাবে নিয়োজিত ছিল তার শত্রুপক্ষর হয়ে। সুইজারল্যান্ড থেকে বেশ কিছুদিন আগে স্টিফেন নিউ ইয়র্কে এসেছিল। সপ্তাহখানেক হয়েছে স্টিফেনের আমেরিকায় আসায়। এসেছে বললে ভুল হবে, তাকে হায়ার করে আনা হয়েছিল। সুইজারল্যান্ডের একটি গোয়েন্দা সংস্থা আছে স্টিফেনের, শ্যাডো ইন্টেল ব্যুরো। সবে কয়েক মাস হয়েছে তার সংস্থান। খ্যাতি নাম যশ তেমন নেই বলেই চলে। জাদুর এত বড় পেইন্টারের বিরুদ্ধে প্রমাণ খোঁজার অফার আসায় লোভ সামলাতে না পেরে আমেরিকায় পাড়ি জমি এসেছে। অন্ধকার করে হঠাৎ কারো দানবীয় পদশব্দে চমকে উঠল স্টিফেন। চারিদিকে হন্তদন্ত হয়ে চোখ বুলাতেই দরজার পাশে দেখতে পেল বিশাল দানবীয় ছায়া। তার বুঝতে বাকি রইল না যে মৃত্যুর খুব সঙ্গীতে তার মৃত্যুর পর তার পরিবার জানবে কিনা বা ডেড বডিটাও দেখবে কিনা সন্দেহ। এই এক সপ্তাহে তা ভালো করে বোঝা হয়েছে স্টিফেনের। পদশব্দের মালিক এসে থামলো স্টিফেনের থেকে ঠিক গুনে গুনে 1 হাত দূরত্বে। লম্বা চওড়া গড়নের মানবকে দেখে গা হিম হয়ে আসলো স্টিফেনের। এসি ঘরেও থরথর করে কাঁপছে।
চুলের ফাঁকা গলির সে ঘাম কপালে পৌঁছাচ্ছে। হাত পা বাঁধা থাকা সত্ত্বেও চটপট শুরু করলো স্টেফেন। তার অঙ্গভঙ্গি যেন এই জানান দিচ্ছে যে ক্ষমা করে দিও, এমন ভুল আর জীবনেও হবে না। বাদামি চোখের অধিকারী সেই মানব ইশারায় গার্ডদের স্টেফেনের মুখ খুলে দিতে বলল। দীর্ঘক্ষণ পর ছাড়া পেয়ে প্রাণ ভরে দম নিল স্টেফেন। কাতর কণ্ঠে ঝরঝর ইংরাজি গুটি কয়েক শব্দে আর্জি জানালো সে ছায়া মানবকে। ছেড়ে দাও প্লিজ, আমার প্রাণ ভিক্ষা দাও ফেরিস। স্টেফেনের কথায় সমস্ত ঘর কাঁপিয়ে হেসে উঠল সেই মানব। হালকা আলো আধারিতে ঘেরা ঘরটাতে হাসির শব্দ ভয়ঙ্কর অদ্ভুত উঠে শোনালো। ডান হাতের তর্জনী আর বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে কপালের মাঝ বরাবর ঘর্ষণ করল ফারিস। মুহূর্তের পর গম্ভীর কণ্ঠে শুধালো। ফারিদ জাওয়াদের ডিকশনারিতে ক্ষমা নামক কোনো ওয়ার্ড নেই। কথা শেষ অন্ধকার হাতরে বডিগার্ড থেকে নিজের রিভলভারটা হাতে দিল ফারিস। রিভলভারটা লোড করাই আছে আগে থেকে, তারপরও আরো একবার দেখে দিল তা। পরক্ষণে এক গগন বিদারী চিৎকারে কেঁপে উঠল সেই কক্ষ। সাউন্ড প্রুফ থাকায় সেই চিৎকার রুমের দেওয়াল ভেদ করে বের করতে পারেনি। স্টেফেনের কপালের মাঝ বরাবর গুলিটা করেছে ফারিস। ফিনকি দিয়ে রক্ত ঝরছে স্টেফেনের কপাল থেকে। তরপাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। রক্তের ছিটেগুলো ছিটকে এসে পড়ল ফারিসের সাদা শার্টে। বিরক্তির সহিত সরে গেল ফারিস। জানোয়ারের রক্ত তার গায়ে পড়েছে, অসহ্যকর। ফারিস হাত বাড়াতেই একটা গার্ড টাওয়ালটা বাড়িয়ে দিল। টাওয়ালের দ্বারা শরীর থেকে যতটা সম্ভব রক্ত মুছে নিল ফারিস। রাত 2টো বাজে। শহরের অর্ধেক মানুষ ঘুমিয়ে পড়েছে। 3 বতা নীরবতায় চেয়ে আছে আলেস্কা শহর। প্লেসের সবচেয়ে ওপরের ঘরটা ফারিসের পেন্টিং রুম। 4টে বড় বড় টেবিলের উপর পেন্টিংয়ের জিনিস ধরে ধরে সাজানো। টলি, পেন, ক্যানভাস, পেন্সিল, রাবার থেকে রং সবই আছে তার সংগ্রহে। পেন্টিংয়ের রুমের মাঝ বরাবর টুলে বসে পেন্টিং করছে ফারিস জাওয়ান। তার সামনে প্লেট ভর্তি তরল রক্ত আর তুলি রাখা আছে। তাজা রক্তের বাজে উটকো গন্ধে ভরে আছে ঘরটা। এটা স্টিফেনের রক্ত। তার লাশটা টুকরো টুকরো করার আগে ফারিস রক্তটা তুলে রেখেছিল তার রং হিসাবে ব্যবহার করার জন্য। তুলিতে রক্ত নিয়ে নাকের সামনে ধরল ফারিস। তাজা রক্তের ঝাঁঝালো গন্ধ। ঘ্রাণটা শুকে তুলিটা দিয়ে আছাড় কাটলো ক্যানভাসে। দক্ষ হাতে সাদা ক্যানভাসে স্টেফেনের ছবি আঁকছে ফারিস। শীতের মাঝেও ফারিসের মুখ জুড়ে ঘামের ফোঁটা ফোঁটা অস্বস্তি। ছবি আঁকার ফাঁকে ফাঁকে কপালের ঘাম মোছার দারুণ রক্তের ছাপ সব দাগগুলো ফারিসের শুভ্র মুখ জুড়ে বিস্তৃত হয়ে আছে। উদম শরীরে পেটের কাছে রক্তের অস্তিত্ব। ক্যানভাসের ছবিটা আঁকা প্রায় শেষের দিকে। শেষ টাচ আপটা দিয়ে সোজা হয়ে বসল ফারিস। নিমিষে চোখে তাকিয়ে রইল নিখুঁত হাতে আঁকা ছবিটার দিকে। পরপর ইরেজ থেকে ক্যানভাসটা খুলে পাশের টেবিলে সাজিয়ে রাখলো ফারিস জাওয়ান। তার আরও একটা প্রাপ্তি, পরপর 20টা মানুষের ছবি সাজানো টেবিলে। প্রতিটা খুন করার পর সে ব্যক্তির রক্ত দিয়েই তার প্রকৃতি একে রাখা ফারিসের শখ বা ফ্যাশন বলা যায়। ভার্সিটির মাঠে বসে আছে ঈশা, জাইমা আর রবিন। তাদের ক্লাস শুরু হতে আরো 15 মিনিট বাকি। 3 জনের হাতে 3টা ককের ক্যান। জাইমা মাঠে আসা যাওয়া করা ছাত্রীগুলোকে একবার করে দেখে ককের করে চুমুক দিল। পরপর ঈশাকে বলল, শুনেছি আমাদের ডিপার্টমেন্টে নতুন প্রফেসর এসেছে ইস্যু। উদাসীন কণ্ঠে ঈশা বলল। তাতে আমার কি, ক্লাস করতে পারলেই তো হলো। ঈশার উত্তর শুনে জাইমার আগে রবিন বলে উঠল। বুঝিস না ইসরা, আবার স্যারের পিছনে লাগবে জাইমা। রবিনের কথায় তার পিঠে কিল বসালো জাইমা। বসা থেকে উঠতে উঠতে রাগী কণ্ঠে বলল সে, তোর মতো নষ্ট নজর না যে বুড়ি ম্যামদের পেছনে লাগবো। তাও ভালো, তোর মতো কুড়িদের পিছনে ঘুরি না। মাথা ভর্তি গুনিয়ে ভাব ধরে। ম্যাডামের থেকে একটু শিখ, ব্যাগ ভর্তি টাকা আর টাকা। আফসোসের কণ্ঠে ইসরা শুধালো। তোদের দুইটার পছন্দেই বাজে। একদম আমার পছন্দকে বাজে বলবি না ইসরা, সম্মান দিয়ে কথা বলবি। জাইমা ধমকে হাত বাড়িয়ে জাইমার সামনে হাত জোড়া করে ধরল ইসরা। চোখ পিটপিট করে মার্জিত কণ্ঠে শুধালো সে, বিনীত অনুরোধ ম্যাম, আপনার বস্তা পচা পছন্দগুলোর কথা আমার সামনে আর বলবেন না প্লিজ।
বিশিষ্ট জাইমা ম্যামের জন্য আমার এক লাইন গান। ইসরা, তুই চাইলে কানে হাত চাপতে পারিস। রবিনের কথায় খিলখিল করে হেসে উঠল ঈশা। দাঁত কেলিয়ে রবিনকে বলল। প্রয়োজন নেই, তুই শুরু কর। ঈশার থেকেও অফ হয়ে পেয়ে গলা পরিষ্কার করে সোজা হয়ে বসলো রবিন। জাইমা ব্যাগটা পাশে রেখে বসলো রবিনের গান শুনতে। মনটা আমার উরু উরু, বুকা পেজে দুরু দুরু, বাসিটেতে নতুন গরু এলো রে, জাইমার নতুন মুরগি এলো রে। রবিন বাকিটাই শেষ করার আগে জাইমা মুখ চেপে ধরল রবিনের। মুঠো ভর্তি রবিনের চুলগুলো নিয়ে টেনে ধরল দু হাতে। ঈশা পেট চেপে হেসে চলেছে। এমন উদ্ভট গান কেবল রবিনের দ্বারাই সম্ভব। জাইমা কটমট করে তাকিয়ে বলল। রবিন না আল্লাহ তোর বিচার করুক। রবিন ইনোসেন্ট ফেস করে ইশরার দিকে চাইল। পরপর বকা বকা কণ্ঠে শুধালো ইশরাকে। ইসরা বস, তুই বল আমার গানটা কেমন হয়েছে? হাসি থামিয়ে ইশরা বলল। অসাধারণ। তাদের কথোপকথনের মাঝেই ক্লাসের বেল বেজে উঠল। তিনজনেই তড়িঘড়ি করে উঠে ছোট্ট ক্লাসের উদ্দেশ্যে। মাঠ থেকে 3 তলায় উঠতে উঠতে না ক্লাস শুরু হয়ে যায়। আলেস্কার বুকে দুপুর পড়েছে। শীতের মৌসুম হওয়াতে রোদের তাপটা তেমন গায়ে লাগে না। দিনের বেশিরভাগ সময়ে এখানে শীত পড়ে। শীতের মোটা পোশাক না পরে ঘর থেকে বেরোনোই মুশকিল। টালো ঘোড়াটার লাগাম টেনে সারা রেসিং ট্রাক জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ফারিস জওয়ান। ফারিসের ঘোড়ার খুরের শব্দে মাটি কম্পনমান। তার চারপাশে ধুলোয় আস্তরণে আশেপাশের সবকিছু স্পষ্ট। পুরো রেসিং ট্র্যাক জুড়ে আরও দুবার চক্কর কাটল ফারিস। অতঃপর শান্ত চোখে সামনে তাকিয়ে লাগাম টেনে থামালো ঘোড়াটাকে। আকাশের দিকে তাকিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো ফারিস। ঘোড়াটার পিঠে আলতো হাত বুলিয়ে লাফিয়ে নেমে পড়ল সে। সারা শরীর বেয়ে ঘাম ঝরছে ফারিসের। ফর্সা পিঠ বেয়ে ঘেমে নেমে গেছে ঘামের রেখা। হালকা রোদের তাপে ফারিসের কপালের ঘামের বিন্দু 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 গলে চকচক করছে। গার্ড এগিয়ে গিয়ে টাওয়ালটা বাড়িয়ে দিল ফারিসের দিকে। বলিষ্ঠ পেট সহ বাহুগুলো টাওয়াল দিয়ে মুছে নিল ফারিস। টাওয়ালটা ঘাড়ে ঝুলিয়ে বেরিয়ে পড়লো রেসিং ট্রাক থেকে। ফারিস বেরোতে ড্রাইভার দৌড়ে এসে গাড়ির দরজাটা খুলে দিল। আয়েশের ভঙ্গিতে গাড়িতে চড়ে বসল ফারিস জওয়ান। মুহূর্তে গাড়িটা ধুলো উড়িয়ে চলে গেল রেসিং ট্রাকের ফটক পেরিয়ে। বিকেল পড়ে এসেছে। ক্লান্ত শরীরে সবে ভার্সিটি থেকে ফিরেছে ইশরা। সদর দরজা পেরিয়ে ড্রয়িং রুমে পা রাখতেই কারো হাসির শব্দ শুনে দাঁড়িয়ে পড়ল সে। এই সময় বাড়িতে গেস্ট এসেছে, কিন্তু ঈশার জানা মতে কেউ তো আসার কথা না। ঈশা 2 পা এগিয়ে এসে উকি দিল ড্রয়িং রুমে। কালকের ছেলেটা বসে আছে আরহাম শিকদারের সামনে। তার পাশে মধ্যবয়স্ক 2 জন নরনারী। গতকালের ঘটনাটা মনে পড়তেই তেতে উঠল ঈশা। কাঁধের ব্যাগটা মেঝেতে ছুটে লোকগুলোর সামনে গিয়ে চেঁচিয়ে উঠল সে। কি সমস্যা আপনার? কালকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে আমার ব্যাগ ফেলে দিয়েছিলেন, এখন আবার বাড়িতে এসে দাঁত কেলিয়ে চা খাচ্ছেন? ঈশা চিৎকারে ভদ্রলোক আর ভদ্র মহিলা দুজনেই দাঁড়িয়ে পড়লেন। মেয়ের এমন ব্যবহারে থতমত খেলেন আরহাম শিকদার। তিনি উঠে এসে ঈশার মাথায় হাত বুলিয়ে বললেন। কি হয়েছে আম্মু, এমন আচরণ করছো কেন? বাবা, এই লোকটা কালকে ইচ্ছা করে ধাক্কা দিয়ে আমাকে বাবা এই লোকটা কালকে ইচ্ছা করে ধাক্কা দিয়ে আমার ব্যাগ ফেলে দিয়েছিল, আর একটু হলে আমি পড়েই যেতাম। ঈশার অভিযোগে রাউনপ উঠে গেল। কাসুমাসু মুখে শুধালো সে। কালকের ঘটনাটা ভুল ক্রমে ঘটেছিল, এর মধ্যে আমার কোনো হাত ছিল না। যাই হোক, তার জন্য আমি সরি। আপনার সরি আপনার পকেটে রাখুন। ঈশার চিৎকার চেঁচামেচিতে কিচেন থেকে ছুটে আসলেন আসফা। কুটুমের সাথে ঈশার এমন বাজে ব্যবহার দেখে রাগে মাথা গরম হয়ে উঠল ওনার। মেয়ের হাত টেনে ধরবেন ভাবে হাত বাড়ালেন তিনি। তার আগে রানপের মা উঠে এলেন। আলতো হাতে ঈশার হাত ধরে অমায়িক হাসলেন তিনি। ঈশাকে টেনে নিজের পাশে বসালেন ভদ্র মহিলা। কোমল কণ্ঠে তিনি বলে উঠলেন। আমার ছেলের ব্যবহারের জন্য আমি দুঃখিত মা। আগে বসো, একটু পানি পান করো। নরম চোখে ভদ্র মহিলার দিকে তাকালো ঈশা। ওনার কথার প্রতি উত্তরে কি দিবে ভেবে পেল না সে। এত কোমল কণ্ঠে আর্জিত বিপরীতে কি বলা যায়। আমি আমি দুঃখিত আন্টি, এমন বাজে ব্যবহার করা আমার উচিত হয়নি আসলে। ঈশাকে নিজের দিকে টেনে নিলেন আতিফা ফুয়া। হাসি হাসি মুখেই বলল। আমি কিচ্ছুটি মনে করিনি মেয়ে, শান্ত হও। জি। মায়ের আর ঈশার এমন মিষ্টি কথোপকথনগুলো সামনে ছুপায় বসা রৌনক গভীর চোখে চেয়ে দেখলো। মেয়েটা এত কোমল কণ্ঠ কথা বলতে পারে। উফ, রৌনকের কানে
কানে কেউ যেন বলে গেল, রণব তুই শেষ। রণব ফুয়াকে ঘায়েল করার জন্যই হালাই মেয়েকেই তৈরি করেছে। আতিয়া ফুয়া আব্রাহাম শিকদারের দিকে তাকিয়ে মার্জিত ভঙ্গিমায় বলল, ভাই সাহেব, এই মিষ্টি মেয়েটাকে আমার চাই। বড্ড যত্ন করে সাজিয়ে রাখবো আমার শোকেজে। এমন একটা পুতুল বহুদিন ধরে খুঁজছিলাম আমার রাউফনাফের জন্য। দিবেন এই মেয়েটাকে, তাহলে আমার ছাদের পাশে আর একটা ছাদ উঠবে। আচমকা চোখ তুলে আতিফা বেগমের দিকে তাকালেন সবাই। ঈশা অবাক হয়ে ভাবলো, এত দরদ মিশিয়ে কথা বলে কেন মহিলাটা? তার মুখোমুখি বসা রনফের দিকে চাইল ইসরা, যে কিনা তার দিকেই তাকিয়ে আছে। লোকটার পরনে সাদা পাঞ্জাবি পাজামা। ঈশা মাথায় আসতো না রনফের এই বেশের কারণ। গতকালও তো ফর্মাল লুকেই ঘুরছিল, সাথে গলা উঁচিয়ে ঝামেলাও করেছিল। তাহলে আজ এমন বিড়াল সেজে বসে আছে কেন? আরহাম শিকদার উত্তর দেওয়ার আগেই আশফা এগিয়ে এলেন, মিষ্টি সুরে বললেন, আমাদেরও আমাদেরও রনফকে ভালো লেগেছে আপা। সত্যি বলতে এমন সুপাত্র কেউই হাতছাড়া করবে না। অর্ধাঙ্গিনীর সাথে তাল মিলিয়ে আরহাম শিকদারও বললেন, তাহলে তো কোনো সমস্যা নেই। না ভাই সাহেব, আরও একটা সমস্যা আছে। আতিফার কথায় অন্ধকার হয়ে এলো আশফা বেগমের মুখ। আবার কি সমস্যা হলো? কি সমস্যা আপা? ইসরা, তুমি কি রাজি? কেমন লাগলো তোমার রনফকে? ঈশা আর চোখে আরেকবার তাকালো রনফের দিকে। লোকটা তার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। লাজুক কণ্ঠে ঈশা শুধালো, আম্মু বাবা জানেন। আমাদের আপত্তি নেই আপা। আপনার অনুমতি দিলে ইসরাকে একজোড়া বালা পরাতাম আমি। মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো সবাই। আতিফা ব্যাগ থেকে সোনার মোটা বালাজোড়া বের করলেন। ঈশার চিকন হাত জোড়া টেনে সোনার বালাজোড়া পরিয়ে চুমু খেলেন হাতে। তৃপ্তির হাসি হাসো রৌনক। সব এত সহজে হবে ভাবতেই পারেনি সে। এই ছাজের রানীও কমল কণ্ঠে কথা বলতে পারে, বা নিজের ঘরে বসে বসে অ্যাসাইনমেন্ট নিজের ঘরে বসে বসেই অ্যাসাইনমেন্ট বানাচ্ছে ইসরা। আর কয়েকটা লাইন লিখলেই সমাধান হয়ে যাবে অ্যাসাইনমেন্টটা। হাতের গতি বাড়ালো সে। শেষ শব্দটা লিখে কলমটা টেবিলে রেখে পড়ার টেবিলে মাথা নামিয়ে শুয়ে পড়ল ইসরা। পিঠ থেকে কোমর অবধি ব্যথায় টনটন করছে। নিজের ঘরে বসে অ্যাসাইনমেন্ট বানাচ্ছে ইসরা। আর কয়েকটা লাইন লিখলে সমাধান হয়ে যাবে অ্যাসাইনমেন্টটা। হাতের গতি বাড়ালো সে। শেষ শব্দটা লিখে কলমটা টেবিলে রেখে পড়ার টেবিলে মাথা নামিয়ে শুয়ে পড়ল ইসরা। পিঠ থেকে কোমর অবধি ব্যথায় টনটন করছে। খবর নিয়ে বসে থাকায় দায়। সন্ধ্যা থেকে একইভাবে সোজা হয়ে বসে থাকার দরুন এমন হয়েছে। সোজা হয়ে চেয়ার ছেড়ে দাঁড়ালেন ইসরা। বেড সাইড টেবিল থেকে ফোনটা হাতে নিতেই বেজে উঠল তা। আনোর নাম্বার থেকে কল এসেছে। মনে মনে নাম্বারটা একবার আড়ালো ইসরা। তার চেনা পরিচিত করে নাম্বার না, তাহলে এত রাতে কে কল দিল? অবহেলায় ফোনটা বিছানায় ছুঁড়ে ফেলল ইসরা। পরিচিত নাম্বার হলে ধরত, কিন্তু অপরিচিত নাম্বারে ফোন ধরার মানেই হয় না। খোলা চুলগুলো হাত খোপা করে ওয়াশরুমে ঢুকে পড়ল সে। এশার নামাজটা আদায় করে বাকি। ঘড়ি কাটা 11:15 ছুঁই ছুঁই। অজু শেষে সবেই ওয়াশরুম থেকে বেরিয়েছে ইসরা। কাবার থেকে জায়নামাজটা নিতেই বিকট শব্দে আবারও ফোনটা বেজে উঠল। বিরক্তিতে এগিয়ে এসে ফোনটা রিসিভ করল ইসরা। সাজালো কণ্ঠে পরের অপর প্রান্তের ব্যক্তিকে শুধালো, কি সমস্যা ভাই? দেখছেন ফোন তুলছি না, তবুও চেঁচামি করে কল দিয়ে যাচ্ছেন। বেগম, একটু তো মর্জনা করুন। এত কর্কশ কণ্ঠে কথা বললে বুকে লাগে তো। রনফের কণ্ঠস্বর শুনে ফোনটা কান থেকে নামিয়ে নাম্বারটা আবারও আরেকবার দেখে নিল। এই লোক তার নাম্বার জোগাড় করেছে কোথা থেকে? এই নাম্বারটা তার মা, বাবা, জাইমা, রবিনকেই জানে শুধু। তাহলে হ্যালো। ঈশার কোনো সারা শব্দ না পেয়ে পুনরায় হ্যালো বলল রনফ। ভাবনা ছেড়ে কোথায় ফিরল ইশরা। অনুসন্ধানী কণ্ঠে রনফকে প্রশ্ন করলো, আমার নাম্বার কোথায় পেয়েছেন? তোমাদের গলির মোড়ে একটা পোস্টারে লেখা ছিল। আটকে উঠল ইশরা। তার নাম্বার গলির মোড়ে পোস্টারে লেখা? মানে কি, ছেলেটা মজা নিচ্ছে নাকি? ফাজলামি করছেন? ঈশার প্রশ্নে গমগমে কণ্ঠে রনফ বলল, তুমি আমার বিয়েন হও যে ফাইজলামো করতে যাব? কোন পোস্টারে দেখেছেন? ছবি পাঠান। কেন? আমার নাম্বার পোস্টারে পোস্টারে কে ছড়াচ্ছে তা দেখা লাগবে না আমার? ফাইজলামি করছিলাম। মুখ বাঁকালো ঈশা। টেবিলের খোলা বইটা বন্ধ করে শক্ত কণ্ঠে শোধালো, হাসি আসলো না আমার। ফোন রাখলাম। এই এই শোনো।
2 মিনিট সময় দিলাম, যা বলার দ্রুত শেষ করুন। রৌনক দৃঢ় কণ্ঠে অপরটা উড়ালো। মা বলেছিল বিয়ের ডেটটা ফিক্স করতে। সামনের মাসে অফিসের কাজে দেশের বাইরে যাব। তার আগে বিয়েটা সেরে ফেললে ভালো হতো। তুমি কি বলো? হুম। তুমি রাজি? বাবা আর আম্মু রাজি থাকলে আমার আপত্তি নেই। বৃষ্টির হাস্য রৌনক আকাশের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে মন কুটুরিতে আঁকতে চলত ইসরা সুন্দর মুখচ্ছুরিখানা। মায়ের সাথে কথা বলার সময়ে সেই সুন্দর হাসিটা তার ভাবনার মাঝে ইসরা বলল। 2 মিনিট শেষ। কলটা কেটে দিল ইসরা। ফোনটা রেখে নামাজটা বিছিয়ে নিয়তি বাঁধল সে। ভালোভাবেই নামাজ আদায় করে মোনাজাত হলো ইসরা। সবার জন্য একে একে দোয়া করা শেষ। অকপটে ভেসে উঠল ঝাপসা এক যুবকের ছবি। চাঁদ পর্যন্ত তাহার মুখখানা। চোখ বন্ধ করে যাকে সুপুরুষ বলা যায়। মুহূর্তে চোখ মেলে তাকালো ইসরা। হামিদ পরে উঠে পড়ল নামাজ থেকে। সে ভাববে না ওই মানুষটার কথা। মাকে দিব্যি কেটেছে ইসরা। জওয়ানের কথা ভাববে না সে। এমনকি ছোটবেলায় ওই খেলার ছলের বিয়েটা নিয়েও না। ওটি সত্যিকারের বিয়ে হলে ফারিদ জওয়ান তার খোঁজ নিত। 12 বছরে একবার হলেও দেশে ফিরত। বরের অধিকার নিয়ে ইসের সামনে দাঁড়াতো। কিন্তু সে তেমন কিছুই করেনি। বছরে একবার বাবার ফোন দিয়ে বেঁচে থাকাটা জানান দেয়। ঈশ্বর জীবনে সেই অবধি মানুষটার অস্তিত্ব। হঠাৎ ঈশ্বর সরল মনে একটা প্রশ্ন তীব্র খোঁচা দিল। আচ্ছা, ফারিস জামান কি বিদেশে বিয়ে করেছে? এই জন্যেই কি দেশে আসতে চায় না? পুরুষটা দেখতে হয়েছে কেমন? জিভ কাটল ইশরা। কি ফুল চিন্তা ভাবনা মাথায় আসছে। বিধাতা তার ভাগ্য যা লিখেছে তাই হবে। মাকে আর কষ্ট দেবে না সে। রাতের নির্ঘোষ কালো অন্ধকারের মাঝেও পূর্ণিমার পূর্ণ চাঁদের আলোয় চারপাশ পরিষ্কার। তাদের শুভ্র রূপালে আলোয় ম্লান করে মনমনতার রূপ ধারণ করেছে প্রকৃতি। ছাদের বেতে সোফাটাতে বসে আছেন আরহাম সিকদার। হাতে ওনার স্মার্টফোনটা। আকাশের দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন আরহাম সিকদার। আজ খুব করে ওনার ফারিসের মায়ের কথা মনে পড়ছে। জীবনের প্রথম ভালোবাসা। সহজে ভরের মতো নয়। ওনার শেষ চিহ্ন হিসাবে ফারিসেই শুধু আছে আরহাম সিকদারের কাছে। মা হারা ছেলেটা আজ 12 বছর ওনার কাছে নেই। পাক্কা এক যুগ। ছেলেটা এখন দেখতে কেমন হয়েছে আরহাম সিকদার জানে না। শেষ যখন আমেরিকায় পাঠাচ্ছিলেন তিনি, তখন আরহামের চোখ ভর্তি ছিল রাগের স্ফুলিঙ্গ। মনে হচ্ছিল তুমুল ঝড়। পিছনে না তাকিয়ে বড় বড় পায়ে এয়ারপোর্টে ঢুকে পড়েছিল ছেলেটা। টাকারে দেখতে পেত এক অসহায় বাবার হতাশগ্রস্ত চেহারা। তারপর দেখতে দেখতে কত সময় পার হলো। ভাবনা রেখে ফোনের সাইড বাটনে প্রেস করলেন আরহাম। কল দিলেন ফারিস দিয়ে সেভ করা নাম্বারে। প্রথমবারে কলটা রিসিভ করলো ফারিস। গম্ভীর কণ্ঠে শুধালো সে। হ্যালো। দীর্ঘশ্বাস ছেড়ে মলিন কণ্ঠে আরহাম সিকদারকে জিজ্ঞাসা করলেন। কেমন আছো ফারিস? যেমনটা থাকার জন্য দেশের বাইরে পাঠিয়েছিলেন তেমনই আছি। ছেলে যে হেমন ঘাট তারা উত্তর দিবে তা ভালো করে জানেন আরহাম সিকদার। ফোনে তা না করে তিনি বললেন। ইসরার বিয়ে ঠিক করেছে আশফা। খবরটা তোমাকে জানানোর প্রয়োজন বোধ হলো। আচমকা গলার সুর বদলালো ফারিস। কাট কণ্ঠে শুধালো সে। আপনার স্ত্রী একটু বেশিই উঠছে সিকদার সাহেব। ওনাকে জানিয়ে দিবেন ফারিস জওয়ানকে যাতে দেশে আসতে বাধ্য না করে। উনি তোমার মা হয় জওয়ান, একটু তো সম্মান দাও। আমার কোনো মা নেই। একজন ছিল, সে মরে গেছে। আরহাম সিকদারের বুক ছিঁড়ে বেরিয়ে আসলো হতাশগ্রস্ত শ্বাস। ছেলেটা কাউকে পরোয়া করে না। এমন অদ্ভুত হলো কিভাবে? এনিথিং এলস? না। ফোন রেখে দিল ফারিস। অসহত হয়ে বেতের সোফাটাতে পিঠ এলিয়ে দিলেন আরহাম সিকদার। তিনি ভেবেছিলেন এক জীবনের ছেলেটাকে কিছুই দিতে পারেনি। মা হারানোর পর অনাদরে অবহেলায় ছেলেটা বড় হয়েছিল। সব শেষে 18 বছর হতে ইশরাকে চেয়েছিল। তখনও তিনি দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। এখন ঈশার বয়স বেড়েছে। আগেকার মতো আর ছোট নেই। তাই এইবার বিয়ের কথা ভাবাই যায়। সে বিষয়ে ভেবে ছেলেকে ফোন দিয়ে ঈশার বিয়ের কথা জানিয়েছিলেন। ভেবেছিলেন ঈশার কথা শুনে কিছুটা নরম হবে ফারিসের মন। দেশে ফিরতে রাজি হবে। কিন্তু তার কথায় তেমন কিছুই মনে হলো না আরহাম সিকদারের। দক্ষ হাতে পাঞ্চিং ব্যাগটাতে একের পর এক ঘুষি মেরে যাচ্ছে ফারিস। রাগে তার কপালের মাঝ বরাবর সব রোগগুলো লীল হয়ে আছে। শেষ পাঞ্চটা দিয়ে থামলো ফারিস। পাঞ্চিং ব্যাগটা চেপে ধরে তীক্ষ্ণ কণ্ঠে শুধালো। A lot has happened. Enough is enough.
This time you want or not, we will take you away, little girl. I thought I would fly in a open sky or for few more days, but your mother can't bear it. তোমার ব্রেন ওয়াশ করা দেখাচ্ছি তোমার মাকে, বিয়ে করা গুছাচ্ছি, বেব। ফারিস হাতের গ্লাভস খুলে ছুঁড়ে মারল মেঝেতে। ঘুম ঘুম চোখে মাঝারি ধাঁচের একটা পার্সেল হাতে বিছনায় বসলো ইশরা। পার্সেলটাতে আদতে কি আছে জানা নেই। ঈশা জানার মতে সে এই সপ্তাহে কোনো প্রোডাক্টই অর্ডার করেনি। তার পার্সেল আসলো কোথা থেকে বুঝে আসলো না ইশরার। ডেলিভারি বয়কে বলেছিল ঠিকানা ভুল করেছে হয়তো, কিন্তু বক্সের উপরে গোটা ইংরেজি অক্ষরে ঈশা জাওয়ান শিকদার। ঘুম ঘুম চোখে মাঝারি ধাঁচের একটা পার্সেল হাতে বিছনায় বসলো ইশরা। পার্সেলটা আদাতে কি আছে জানা নেই তার। ঈশা জানা মতে সে এই সপ্তাহে কোনো প্রোডাক্ট অর্ডার করেনি, তাহলে পার্সেল আসলো কোথা থেকে বুঝে আসলো না ইশরার। ডেলিভারি বয়কে বলেছিল ঠিকানা ভুল করেছে হয়তো, কিন্তু বক্সের ওপর গোটা গোটা ইংরাজি অক্ষরে লেখা ঈশা জাওয়ান শিকদার। নামটা দেখেই অভ্যন্তরণে কম্পন ধরল ইশরার। বুক পা জড়িয়ে কামড় ধরল অস্বস্তিরা। জাওয়ান, তার নামের পাশে জাওয়ান কে লিখলো? ঈশা মুনতাহা কেটে জাওয়ান। ঈশার বাবার নাম মুনতাসির জামান, সেই হিসাবে জন্মের পর ঈশার নামের পাশে মুনতাসির যুক্ত হয়েছিল। বাবা চলে গেলেও নামটা আর কাটা হয়নি, বরং পাশে শিকদারটা সংযুক্ত করা হয়েছিল। কিন্তু জাওয়ান কেউ কি ভুলে লিখেছে নাকি ইচ্ছে করে এমন ভুল করা বুঝে আসলো না ইশরার। ভাবনাগুলোকে সাইডে রেখে কাছে দিয়ে পার্সেলটা আনপ্যাক করলো সে। ভেতরে ছোট্ট একটা বক্স আর যার ভাজে একখানা চিরকুট। বক্সটা হাতে নিয়ে চোখের সামনে খুলে ধরলো ইশরা। মুহূর্তে চিৎকার করে হাত থেকে ছুরিটা মেঝেতে ফেলে দিল সে। আহ! বক্সটাতে একটা ব্লাড ড্রপ ব্রেসলেট। ঈশার জানা মতে মানুষের রক্তে ফোঁটার দ্বারা এমন ব্রেসলেট বানানো হয়, কিন্তু এমন অদ্ভুত উপহার তার জন্য কে পাঠালো? ভয়ে গলা শুকিয়ে এলো ঈশার। কাপা হাতে চিরকুটার ভাঁজ মেলালো। পরক্ষণে আবারও সে চেঁচিয়ে উঠল। চিরকুটটা রক্ত দিয়ে লেখার কারণে অক্ষরগুলো কালো বরণ ধারণ করেছে। গা গুলিয়ে এলো ঈশার। দৌড়ে বিছনা থেকে নেমে হুড়মুড়িয়ে ওয়াশরুমে ঢুকলো সে। মিনিট পাঁচেক পর নিজেকে ধাতস্থ করে হাত মুখে পানি ছিটিয়ে বেরিয়ে এলো ওয়াশরুম থেকে। ফের বিছনাতে চোখ বন্ধ করে মাথা চেপে বসলো ঈশা। পরপর উঠে গিয়ে মেঝে থেকে চিরকুটার ব্রেসলেটটা তুলে নিল। ব্রেসলেটটা মুঠোয় নিয়ে চিরকুটটা পরার নিমিত্তে ভাঁজ খুলল ঈশা। বিয়ে করছো লিটিল গার্ল? তুমি ভেবেছো এত সহজে আমার থেকে মুক্তি পাবে? রিয়েলি? আমি ফিরছি বেবি গার্ল। 12 বছর হিসেব তোলা আছে, এত কিছু বাকি রেখেই বিয়ের পিড়িতে উঠবে? নো 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 নো, এটি ইউর ডেস্টিনি। চিঠিটা জুড়ে হুমকি বাক্য ছিল নাকি অধিকার বোধ ঠিক বুঝল না ঈশা। তবে চিঠিটার মধ্যে অপর প্রান্তের ব্যক্তিটি খুব জোরালোভাবে নিজের অস্বস্তি জানান দিতে চাইল মনে হলো তার। চিঠিটা রেখে আবারও ব্রেসলেটটা নীরদ মুখে চাইল ঈশা। ব্রেসলেটটা দেখেই ঈশার মনে হলো কেউ হয়তো নিছক ফাজলামি করে এমন অদ্ভুত উপহার পাঠিয়েছে, না হলে কেউ নিজের শরীরের আসল রক্ত দিয়ে আর যাই হোক ঈশাকে গিফট পাঠাবে না। এত ভালো সম্পর্ক ঈশার সাথে কারো নেই, তাই পুরো পৃথিবী জুড়ে কেবল বাবা মা আর রবিন বা জাইমা কেউ এতটা সাহসী না যে নিজের শরীর থেকে রক্ত নিয়ে এমন ব্রেসলেট বানাবে বা চিরকুট লিখবে। চিঠিটা ভাঁজ করে রাখলো। আপাতত এইসব নিয়ে মাথা ঘামানোর ইচ্ছা নেই ঈশার। পরপর পার্সেলের বক্সটাতে জিনিসগুলো রেখে বইয়ের টাকটাতে তুলে রাখলো সে। অন্য কেউ এগুলো দেখলে কেলেঙ্কারি হয়ে যাবে। কাবারে রাখলে আশফা বেগমের চোখে পড়ার সম্ভাবনা আছে, তাই সে রিস্ক নিল না ঈশা। নিজের রুম থেকে বেরোতে নিয়ে থামলো সে। গভীরভাবে শ্বাস টেনে ছাড়লো। শান্ত মনে মাথা থেকে পার্সেলের চিন্তা ছেড়ে রুম থেকে বেরোলো। পেপার হাতের সামনে চায়ের কাপ নিয়ে ডাইনিং টেবিলে বসে আছেন আরহাম শিকদার। ঈশা এসে ওনার পাশে চেয়ারে বসলো। মেয়েকে বসতে দেখে পেপারটা সরিয়ে স্নেহ দৃষ্টিতে ঈশার দিকে চাইলে আরহাম। অমায়িক হেসে শুধালেন তিনি। তোমার মাকে নাকি বলেছিলে কোথাও ঘুরতে যাবে? বাবার দিকে উৎসাহ দৃষ্টিতে তাকে ঈশা বলল, তুমি যাবে? আজ একদম আমি ফিরি, কেউ যদি সাথে নেয় তবে আমি যাওয়ার জন্য রাজি আছি।
চেয়ার থেকে উঠে এসে আরহাম শিকদারের গলা জড়িয়ে ধরল ইসরা। আদরে আদরে কণ্ঠেই শুধালো। নিব বাবা। মেয়ের মাথায় স্নেহর হাত বুলিয়ে আরহাম শিকদার আদেশ করলেন। আগে নাস্তাটা শেষ করো। তোমার মাকে বলবে যাতে দুপুরের রান্না না করে। নিজের জায়গায় এসে বসল ইসরা। সামনের প্লেটটা উল্টে পরোটা নিয়ে বাটিতে সবজি সাজিয়ে জগ থেকে পানি ঢেলে নিল। মনোযোগ সহকারে সম্পূর্ণ খাবারটা শেষ করে উঠে পড়ল। বেসিনে হাত ধুয়ে কিচেনে গিয়ে আফসা বেগমের পাশে দাঁড়ালো। আম্মু, বাবা বলেছে দুপুরে রান্না না করতে। শপিং বোর্ড থেকে কাটা পেঁয়াজগুলো কড়াইয়ে তেল ছেড়ে পাশ ফিরে হবাক কণ্ঠে বললেন আসপা। এখন কি তোরা দুজনে কিচেনেও নাক গলানো শুরু করবি? তবে আমি আগেই বলে দিচ্ছি, খুন্তির বাড়ি কিন্তু তোর পিঠে দিব। দূর, তোমার এসব রান্না কান্না আমার করতে যাব। আমরা করতে যাব কোন দুঃখে? ওটা বরং তুমিই সামলাও। আজ আমরা দুপুরে বাইরে খাবো। ও তাই বল। তুমি বলার সুযোগ দিলে তো বলবো। ঈশাকে চোখ রাঙানো দিল আফসা বেগম। মাকে চোখ রাঙাতে দেখে বড় বড় কদমে পাড়ালো ইসরা। আমাবস্যার অন্ধকারে পৃথিবী আচ্ছাদিত। হাতের 5 আঙ্গুলও অদৃশ্যমান অন্ধকারের চাদরে। প্লেসের ছাদে অনাবৃত দেহে বসে আছে ফারিস। শীতের মাঝেও সদ্য সাওয়াই দিয়ে এসেছে সে। ফারিসের চুল থেকে টুপ টুপ করে পানি ঝরছে। শীতল বাতাসেও অনবর বসে আছে সে। সামনে 101টা মোমবাতি জ্বলছে। হালকা শীতল বাতাসে মোমবাতির আগুন নিভু নিভু হয়ে জ্বলছে। মোমবাতির নালচে আলো আধারে অদ্ভুত সুন্দর দেখাচ্ছে ফারিসকে। বারবার শ্বাস প্রশ্বাস নিঃসরণ ও গ্রহণের ফলে তাল মিলিয়ে ওঠানামা করছে ফারিসের প্রশস্ত বুক। শীতের প্রকোপে ক্ষণ পর পর ঠক গেলার দারুণ গলায় ডেমক্স আলপসখানা ধীরে নড়ছে। লালচে খয়েরি রঙের ওষ্ঠজোড়া শীতের তীব্রতার ফাটল ধরছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে চোখ খুলল ফারিদ জাওয়ান। মনে মনে কিছু একটা বলছে। অতঃপর সামনে সাজিয়ে রাখা প্রয়োজনীয় সামগ্রীর মাঝ থেকে লাল রঙের মায়ার ধুলোর চিমটি পরিমাণ ধুলো নিয়ে সামনের ক্যানভাসে থাকা ঈশা ছবিটার মেয়াদহীন ওদরের অংশখানা ছুঁয়ে দিল ফারিস। পরপর হাতখানা বাড়িয়ে চেপে ধরল ঈশার কমল ওষ্ঠজয়। ঘুমের ঘরে নড়ে চড়ে উঠল ইসরা। ফারিস ফের মিনমিন করে উচ্চারণ করলো কিছু শব্দ। সামনের অগ্নিকুণ্ডে ছুড়ে দিল মুঠো ধুলো। আচমকা ধমকিয়ে বিছনাতে উঠে বসল ইসরা। অস্বস্তিতে আশ্বস্ত হয়ে হাত বাড়িয়ে বেড সাইড টেবিল থেকে টেবিল ল্যাম্পটা অন করলো সে। হয়তো চোখে পরখ করলো পুরো রুম। কেউ নেই, কেউ না। কিন্তু ঈশার মনে হলো কেউ তাকে ছুঁয়েছে। সে স্পর্শটা নিছক স্বপ্ন বা ঘর মনে হয়নি তার। সেই স্পর্শটা নিছক স্বপ্ন বা ঘর মনে হয়নি তার, বরং সে কেউ একজনের শক্ত উপস্থিতি টের পেয়েছিল পাশে, যার হাতের উষ্ণ স্পর্শ এখনো মেখে আছে ঈশার শরীরে। গ্লাস থেকে এক ঢোক পানি পান করলো ইসরা। পাশ থেকে ফোনটা নিয়ে সময় দেখলো রাত শেষের দিকে 4:50। উঠে পড়লো ইসরা। ফজরের আজান পড়ে গেছে। অজু করে জায়নামাজ পেতে নিয়ত বাঁধলো। ফারিস শেষ মুঠো মায়ার ধুলো আগুনে দিতেই মোমবাতিগুলো নিভে গেল। বসা থেকে উঠে পড়লো সে। উঠে গিয়ে ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়ালো ফারিস। রাতের পাহাড়ের চূড়ায় চেয়ে ফিসিল কণ্ঠে বলল, মাই লিটল গার্লস, লাভ ইউ সো মাচ বেবি। এত সব তোমার জন্যই মাই ওয়াইফি। এই একবার দেখার পালা। আমার সামনে তোমার মায়ের কান পুরা কতটা টিকে। তোমাকে অনেক ভালোবাসা দেওয়া বাকি আমার বিষাক্ত অ্যাঞ্জেলস। গিভ মি ইওর ব্রাড। উত্তরে হিমেল বাতাস ইতিমধ্যে জানান দিতে শুরু করেছে যে শীত আসছে। কখনো হাড় কাঁপানো শীতে জনজীবন বিপর্যস্ত করতে, তো কখনো খেজুর গাছের রস দিয়ে পায়েস খাওয়ার জন্য শীতের প্রয়োজন। শিশির ভেজা কুয়াশা ঠেকে আছে চারপাশ। সকাল 6:30 বাজে। শিকদার ফেলার সকলে এখনো ঘুমে। পাখির কিচিরমিচির ডাকে ঘুম ভাঙলো ইসরার। শরীর থেকে কম্পিউটারটা সরিয়ে অলস ভঙ্গিমায় বিছনায় উঠে বসল সে। হেলোমেলো হাতে কোমর সমান চুলগুলোকে খোপা বেঁধে বিছনা ছেড়ে নেমে পড়ল ইসরা।
ওয়াশরুম থেকে বেরিয়ে এসে পেস্ট নিয়ে বারান্দায় এসে দাঁড়ালো সে। চারিদিকে কুয়াশার আস্তরণে অস্পষ্ট। বাগানে চোখ রাখলো ইশরা। ফুল গাছগুলোর আশেপাশে অগোছরে ভরে আছে। কয়দিনের অযত্নে গাছগুলোর দশা বেহাল। গাঁদা ফুলগুলো পাপড়ি ছেড়ে দিয়েছে, গোলাপগুলোরও একই দশা। ওয়াশরুম থেকে কুলিচিকা করে চাদরটা পেঁচিয়ে রুম থেকে বেরোলো ইশরা। সিঁড়ির দিকটাতে পা রাখতে ও থেমে গেল সে। ঘাড় বাঁকিয়ে তাকালো ডানে। এখান থেকে দেখা যাচ্ছে ফারিসের রুমটা। দরজার বাহির থেকে ছিটকানি দেওয়া। আবার বামে তাকালো সে। বাবা মায়ের রুমের দরজাটা এখনো বন্ধ। সাহস করে ফারিসের রুমের দিকে পা বাড়ালো ইসরা। আলতো হাতের শব্দ ছাড়া ছিটকিনিটা খুললো সে। দরজাটা ধাক্কা দিতেই মটমড়িয়ে শব্দ হলো। শব্দটাকে উপেক্ষা করেই বিসমিল্লাহ বলে রুমের ভিতরে ইসরা পা বাড়াতেই হাতে টান পড়লো। ভয়ের চোখ খিচে নিল সে। মিনিট পরে পিছন থেকে শোনা গেল আফসা বেগমের রাগ মিশ্রিত কণ্ঠ। কতবার তোকে এই ঘরে আসতে বারণ করেছি ইসু? ঘুরে দাঁড়ালো ইশরা। অপরাধী কণ্ঠে একটু মিথ্যা বানিয়ে বলল সে। কিছু শব্দ আসছিল এই রুম থেকে, তাই দেখতে আসছিলাম। তাতে তোর কি? আশফা বেগমের চিৎকারে নিজের ঘর থেকে বেরোলেন আরহাম শিকদার। ঘুম ঘুম চোখে চশমাটা পরেই বলল। সকাল সকাল কি শুরু করলে আসফা? আরহাম শিকদারের কণ্ঠ পেয়ে দ্বিগুণ তেতে উঠল আশফা। হ্যাঁ, এখন তো সব দোষ আমার। তোমার মেয়ে সাধু। হয়েছেটা কি? না বলে বুঝবো কিভাবে যে কে সাধু আর কে অসাধু? আরহাম শিকদারের কথায় হেসে উঠল ইশরা। ফের মায়ের মুখের দিকে তাকিয়ে সে গম্ভীর হয়ে উঠল। অবাক কণ্ঠে প্রশ্ন করল। কিন্তু ফারিস জাহান তো এই ঘরে এখন আর থাকে না আম্মু। উনি চলে গেছেন যে আজ 12 বছর পেরিয়েছে। তবুও এত সাবধানতার কারণ কি? ইসরা, আম্মু, আমি সত্যিই ক্লান্ত। তোমার এত সব বাধা নিয়মে যে নেই তার ঘরে আসাও নাকি নিষেধ? ফারিস থাকলে এক কথা ছিল। কৌতূহলী চোখে মেয়েকে পরখ করলেন আশফা। মেয়ের হঠাৎ এমন পরিবর্তন, এতটা যে ফারিদ জওয়ানের পক্ষপাতী কথা বলছে, এত সাহস কবে পারল ইশরার? আশফা বেগমের অবচেতন মনে কাঁটা বিঁধল। ছেলেটা না থেকেও যেন ওনার সংসারটা সব গ্রাস করে বসে আছে। আরহাম শিকদার আর ঈশা দুজনেই যেন ফারিদ জওয়ানের বিশ্বস্ত সৈন্য, প্রভুর ভক্ত তাদের শিরায় শিরায়। কথা বাড়ালেন না আশফা। এখানে কথা বাড়িয়েও লাভ নেই। দ্রুত পায়ে এগিয়ে গেলেন নিজের ঘরের দিকে। পেছনে রেখে গেলেন দুটো অবাক সত্তাকে। আশফা বেগমের রাওনাফের মায়ের সাথে একবার কথা বলার প্রয়োজন। সবকিছু ওনার হাত থেকে ফসকে যাওয়ার আগেই মুঠো শক্ত করতে হবে। ফার্স্ট সিটির ব্যালকনিতে মনমরা হয়ে দাঁড়িয়ে আছে রবিন আর ইশরা। চাইমা আজ আসেনি। সে নাকি গ্রামের বাড়িতে বিয়ে খেতে গিয়েছে। রবিন আর ইশরার ক্লাস শেষ হয়েছে 10 মিনিট হবে। ক্লাস থেকে বেরিয়ে তড়িঘড়ি পায়ে করিডোরের শেষ মাথায় এসে দাঁড়িয়েছিল ইশরা। তার দেখে দেখি রবিনও ব্যাগটা কাঁধে চাপিয়ে দৌড় দিয়েছিল ইশরার পিছু পিছু। অনেকক্ষণ সময় পেরোলেই ইশরা এখনো টু শব্দটি করেনি। ইশরার এমন শান্ত রূপ সহ্য হলো না রবিনের। মিনিটে 20টা কথা বলা মেয়ে এতক্ষণ ধরে চুপচাপ, বিশ্বাস হচ্ছে না তার। রবিন বিরক্ত মেশানো কণ্ঠে শোধালো। ভাই, তুই কি মনোব্রত করছিস নাকি? প্রতি উত্তর করল না ইসরা। বেলকনির পাশ ঘেঁষে থাকা বড়ই গাছটার দিকে চাইল সে। সবে ফুল আসতে শুরু করেছে গাছটাতে। তবু কি সুন্দর লাগছে বড়ই গাছটা। শীতের রোদে সবুজ পাতাগুলো ঝলঝল করছে। নীরবতা ভেঙে ইসরা বলল। আচ্ছা রবিন, তোর কাছে ভালোবাসা মানে কি? জানি না ভাই, আমি এত কঠিন বিষয় বুঝি না। একটু সহজ করেই বল তাহলে। আচ্ছা, যেমন ধর আগলে রাখা, পাশে থাকা, অসুস্থতায় মাথায় হাত বুলিয়ে দেওয়া। আর বলতে পারছি না। আনমনা ইসরা শুধালো। কিন্তু ফারিসের সাথে আমার তেমন কোনো স্মৃতিই নেই। তবুও ওনার কথা আমার মনে পড়ছে। ঈশার কথা শুনে চক্ষু ছানা বড়া করে তার দিকে তাকালো রবিন। ঈশার মুখে এই নাম আর জীবনেও শুনেনি সে। তার জানার মতে ঈশার ডিকশনারিতে প্রেম ঘটিত কোনো বিষয়ই নেই। কৌতূহল না দমিয়ে প্রশ্ন করলো রবিন। এই ফারিস আবার কে? তোর মুখে এই নাম তো এর আগে কখনো শুনিনি। রবিনের প্রশ্নে চুপ হয়ে গেল ইসরা। হঠাৎ ভাই বলবে নাকি সৎ ভাই বলবে নাকি স্বামী, কি তার পরিচয়? দ্বিধায় পড়ে গেল ইসরা।
হাঁসফাঁস করে উঠল সে। তাদের সম্পর্কে সমীকরণটা এত জটিল হতে গেল কেন? সবার মতো সহজ সরল হলে পারতো না? ফারিদ জামান দেশে থাকলে কি এমন ক্ষতি হতো? সে কি পারতো না ফিরতে? আক্ষেপে বুক জ্বালা করলো ইশরার। বল। তাড়া দিল রবিন। মনও পড়ে জানি না, এমনিই বললাম। এমনি এমনি তুই মানুষের নাম বলছিস, বিষয়টা হজম হচ্ছে না ঠিক। গোয়েন্দাগিরিতে নাম লেখালি নাকি? ধুর, আচ্ছা বাদ দে, চল যাই, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। ঈশার ভার্সিটির সামনে গাছের ছায়ায় গাড়িতে ঠেল দিয়ে দাঁড়িয়ে আছে রৌনক। পরনে তার কালো শার্ট আর ক্রিম কালারের প্যান্ট। এই দুই রঙের মিশেলে অদ্ভুত সুন্দর ঠেকছে ছেলেটাকে। শুভ্র সুন্দর হওয়াতে সবেতেই মানায় রৌনককে। শার্টের পিছনে অগ্রভাগ ঘামে ভিজে চুপচুপে হয়ে গেছে। পকেট থেকে রুমালটা বের করে মুখটা মুছে নিল রওনা। মেয়েটা আজ আর ভার্সিটি থেকে বেরোবে না নাকি? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সে। আকাশের দিকে তাকিয়ে মুগ্ধ কণ্ঠে রওনা শুধালো। ও রব, আপনার মুনতাসির বান্দিকে আল্লাহ অস্তে আমার সাথে দেখা করিয়ে দিন, আর যে দাঁড়িয়ে থাকতে পারছি না। আকাশ থেকে চোখ নামিয়ে সামনে তাকাতেই চোখাচোখি হলো ঈশ্বর রনফের। কুটিতে চিকচিক করে উঠল রনফের দু চোখ। রাস্তায় ক্রস করে সোজা ঈশার সামনে এসে দাঁড়ালো সে। রৌনক দাঁড়াতেই ভূত দেখার মতো চমকে উঠল ঈশা। সে কিছু বলবে তার আগে রৌনক শুধালো। কেমন আছেন সাহেবা? অপরিচিত কণ্ঠে ঈশা জবাব দিল। ভালো ভালো। আপনি? আলহামদুলিল্লাহ। তা আপনি হঠাৎ এখানে? তোমার সাথে দেখা করতে এলাম। হো। পূর্ণ দৃষ্টিতে ঈশাকে একবার দেখলো রনব। সাধারণ একটা মেয়ে, তবু কি অসাধারণ সুন্দর দেখাচ্ছে তাকে। পরপর মুচকি হেসে মাথা চুলকে রনব শুধালো। হুম, সামনে একটা রেস্টুরেন্ট আছে, চলো বসে কথা বলি। সাথে একটু কিছু খাওয়া হলেও, সকালের পর থেকে আর কিছুই খাওয়া হয়নি কাজের চাপে। ঈশা চুপ করে পাশে দাঁড়ানো রবিনের দিকে চাইলো। গর্ধবটা অবাক চোখে সব দেখছে, কিছুই বুঝতে পারছে না। নম্রতা কাটিয়ে ঈশাকে প্রশ্ন করলো রবিন। তুই যাবি ইস্যু? আমি তাহলে রবিনের কথা শেষ করার আগেই তার মুখ থেকে কথা কেড়ে নিল রওনক। স্নেহর কণ্ঠে আদেশ করলো। তুমিও আছো ভাইয়া, মুনতাসি কমফোর্ট ফিল করবে। কথা শেষে আগে আগে হাঁটা ধরলো রৌনক। পকেট থেকে গাড়ির চাবিটা বের করে নিল সে। ঈশাও পা বাড়ালো রৌনকের পেছনে, কিন্তু তার ব্যাগ টেনে ধরলো রবিন। নিচু কণ্ঠে প্রশ্ন করলো। এই ছেলেটাই পারিস? না, তাহলে কে? আম্মু ঠিক করা পাত্র। শয়তানি হাসি দিল রবিন। নেভি বলে শার্টটার ঘাট উঁচিয়ে শুধালো। ও রে, চল চল, আজকে তাহলে ছেলেটার পকেট ফাঁকা করার দায়িত্ব আমার, মুস্তাসির। জড়সড় অবস্থায় সোফায় বসে আছে ঈশা। বিকেল 5টা বাজে। কিছুক্ষণ পরে মাগরিবের আজান পড়বে। ঈশার সামনে টি টেবিলের ওপর আতিফা বেগম বিয়ের শাড়ি আর গহনাগুলো মেলে রেখেছেন। ওনার পাশে বসেই আশফা বেগম বেনারসি শাড়িটা উল্টে পাল্টে দেখছেন। দেখা শেষে গদগদ হয়ে তিনি শুধালেন। মেরু রংটাতে ইস্যুকে দারুণ মানায় আপা। আর নওনাফের শেরওয়ানিটা কি রঙের? আতিফা হাসলেন, গর্বের সহিত বললেন তিনি। সাদা রঙের শাড়িটা আপনার সত্যিই পছন্দ হয়েছে আপা। জি। আতিফা বেগম ঘুরে এবার ঈশার দিকে ফিরলেন। ওনার মুঠোয় ঈশার হাত জোড়া নিয়ে অমায়িক হেসেই বলেন। আশফা বেগম হেসেই শুধালেন। রওনাফের পছন্দ আছে বলতে হয়। ভাই সাহেবকে একটু ডাকেন আপা। বিয়ের দিন তারিখটা নিয়ে কথা বললে এরপর আমার উঠতে হবে। সন্ধ্যা পরে এলো বলে। ঈশা দাঁড়িয়ে পড়ল, মাথাটা ধরে এসেছে তার। এখানে বসে থাকা ইচ্ছে হচ্ছে না। ঈশা নর্ম কণ্ঠে শুধালো। ঈশা যেতে আবার গয়না দেখায় ব্যস্ত হয়ে পড়লেন আতিফা আর এসফা। কোন শাড়ি কোন দিন পরবে সেটাও ঠিক করে নিল তারা। রাত একটা, নিস্তব্ধ প্রকৃতি। দূরে কোথাও বন্য নেকড়েরা ডেকে চলছে দল বেঁধে। বরফের আস্তরণে পথ ঘাট সব অস্পষ্ট। লাল নীল হলুদ সহ বিভিন্ন রঙের আলোয় মুখরিত হয়ে আছে বার। সাউন্ড সিস্টেমে মাঝারি সাউন্ডের ইংলিশ গান বাজছে। তার তালে তালে অশালীন পোশাক পরে কমল দোলাচ্ছে কিছু আমেরিকান তরুণী বার ড্যান্সার। আর তা উপভোগ করছে বারের সকলে।
বাড়ির শেষ কর্নারের সামনে বসে আছে ফারিজাওয়ান আর আয়শান আতাকুল। আয়শানের পেছনে দুজন বডিগার্ডও দাঁড়িয়ে আছে, দুজনের হাতেই বন্দুক ধরা। আয়শালন আর ফারিসের হাতে 2 গ্লাস ড্রিঙ্ক, সামনে সেন্টার টেবিলের উপরে চিপস আর বারবিকিউ চিকেন রাখা। বাম হাত বাড়িয়ে আরছাল এক চুমুকে অ্যালকোহল পান করে তাকালো ফারিসের দিকে, যে কিনা মনোযোগ সহকারে বারের চারপাশটা পরখ করছে। ফারিসের উদ্দেশ্য আরছালন অফার করলো। Give me the racing track. In return, as many dollars as you want will enter your account. ফারিস অকপটে বলল। গিভ মি ইওর ব্লাড। ফারিসের কথায় শব্দ করে হাসলো আরশালন। আরশালন আতাকুলের সাথে ফাজলামি ইন্টারেস্টিং। আরশালন দীর্ঘস্বরে বলল, মজা করছো? একদমই না। আমার রক্ত প্রচুর পছন্দ। আর্টের কাজে কালারের বিপরীতে ব্যবহার করা যায়, অনেকটা কালার বেঁচে যাবে। এক ঢোকে পুরো গ্লাস অ্যালকোহল শেষ করে ফেলল ফারিস। পকেট থেকে স্যালেন্সার ফিট করা রিভলভারটা নিয়ে গুলি চালালো আয়শারনের পিছনে গার্ড দুটোর বুকে। পরপর দুটো গার্ড পড়ে গেল। ফারিস দাঁড়িয়ে পড়ল, শান্ত চোখে আয়শারন সবটা পরখ করলো। রক্ত আমার অ্যালকোহলের থেকে বেশি পছন্দ মিস্টার আতাকুল। দুটো কুকুর মারার জন্য সরি। বারের গার্ডগুলো ছুটে আসতো ফারিসকে ধরতে, তাদের হাতের ইশারায় থামিয়ে দিল সে। ব্লেজারের পকেটে হাটকে 2 বান্ডিল ডলার ছুটে দিল ওদের দিকে, শান্ত কণ্ঠে বলল, I give up money. Cover it all up. Otherwise, I will make a picture of all the piece and hang them on the wall. বড় বড় পায়ে পাড় থেকে বেরিয়ে গেল ফারিস। গার্ডগুলো ছুটে এসে লাশ দুটোকে সরিয়ে ফেললো। অন্য একজন গার্ড গিয়ে সিসিটিভির ফুটেজটা ডিলিট করে দিয়ে এলো। সব ঠিকই হতেই আবার গান বেজে উঠলো সাউন্ড বক্সে। রমারম হয়ে উঠল মিউট নাইট বারটা, যেন এই মাত্রই এখানে কিছু হয়নি। পাহাড়ের শুনশান নীরবতার বুক ছিঁড়ে দাঁড়িয়ে থাকা কালো প্রেসটার সামনে এসে দাঁড়ালো এক কালো মার্সিডিউস। ফারিস দরজা খুলে বেরোলে গাড়ি থেকে, প্লাসের গেটটা খুলে গাড়িটা ঠুকিয়ে ফের তা বন্ধ করে দিল। গাড়িটা গ্যারেজে রেখে ফারিস শীষ বাজাতে এগোলো প্লেসের ভিতরে। তার মধ্যে তার ফোনটা বেজে উঠলো। রিসিভ করতে অপর পাশ থেকে আরহাম শিকদারের কণ্ঠটা শোনা গেল। হ্যালো, বাবার কণ্ঠ পেয়ে তীক্ষ্ণ কণ্ঠে ফারিস বলল। বলো। চেঁচিয়ে উঠল আরহাম শিকদার, গম্ভীর কণ্ঠে রাগী গলায় শুধালো, তোমার কি মনে হয় না ফারিস এইবারে তোমার দেশে ফেরা উচিত? বাবার রাগী কণ্ঠে পাত্তা দিল না ফারিস, তার ছেলে কণ্ঠে উত্তর করল সে। আমি ফিরবো। কি ফিরবো না তা আপনি জেনে কি করবেন? আমি তোমার বাবা হই ফারিস, যথেষ্ট অধিকার আছে তোমার ব্যক্তিগত বিষয় সম্পর্কে জানার। তাহলে কি তোমাকে বাসরাতের কথাও বলা লাগবে নাকি? মিস্টার শিকদার, আপনার লজ্জা করবে না? যতই হোক আপন ছেলে আর সৎ মেয়ের বাসরের কাহিনী শুনবেন? ওসব বলতে পারবো না আমি। এইটুকু লজ্জা আমার অবশিষ্ট আছে। থতমত খেলো আরহাম শিকদার। এই নির্লজ্জ ছেলেটা নাকি তার? ফারিসের মা থাকলে আজ ঘরে ফিরে তিনি সত্যি এই প্রশ্ন করতেন। এমন ইতর ছেলে কোথা থেকে ধরে এনেছে, নাকি ডেলিভারির সময় হসপিটালে বদলানো হয়েছে? ভাবনা রেখে আরহাম শিকদার বললেন, ফাজলামো বাদ দাও, কবে দেশে ফিরবে? যদি সত্যি ইসরাকে চাও তবে এই সপ্তাহের মধ্যে টিকিট বুকিং দাও। আজ বৃহস্পতিবার, সোমবারে ইসরার বিয়ে, মাত্র 4 দিন। উত্তর দিল না ফারিস, পাল্টা কলটা কেটে দিল সে। মিনমিনিয়ে ফারিস বলল, কখনো না আবার আবদার করে বসো, কখনো না আবার আবদার করে বসো। আমার বাসর রাতের কথাও তোমাকে বলা লাগবে। তোমার আর তোমার বুড়ো বউয়ের কারণে আমার বাসরটা ঝুলে যাচ্ছে। ব্লেজারটা গা থেকে আলগা করে বিছনায় নিক্ষেপ করলো। ব্যস্ত হাতে এয়ার টিকিটটা কনফার্ম করে শটানে শুয়ে পড়ল ফারিস। কালকে টিকিট বুকিং করেছে সে, বাংলাদেশে পৌঁছাতে শনিবার। মাথার ভেতরে সবটা গুছিয়ে
পরম শান্তিতে চোখ খুলো ফারিস। তার অল্প সময়ের ব্যবধান, তারপর তার লিটল গা তার বুকে থাকবে। 12 বছর ধরে জমে যাওয়া সব অভিমান অভিযোগ এই বুকে মুখ গুজে কেঁদে উসুল করবে। ভাবতেই শরীরটা শিউরে উঠল ফারিসের, বুক পাঁজরটা ধক করে উঠল। তার লিটল গার্ল কেবল ফারিস জাহান শিকদারের ওয়াইফ ইসরা জাহান। সূর্যের আলোর রশ্মি চোখে পড়তে ঘুম ভেঙে গেল ফারিসের। বেড হাতে ফোনটা নিয়ে দেখলো কয়টা বাজে, সবে 7টা বাজে। দুপুর 12টায় তার ফ্ল্যাট। বেড থেকে নেমে পড়লো ফারিস। কাবার থেকে টাওয়ালটা আর ট্রেজার নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল সে। ওয়াশরুমে আয়নার সামনে এসে দাঁড়ালো ফারিস। ডান হাতে বেসিন চেপে বাম হাতে থুতনিটা ধরে এদিক ওদিক ঘুরিয়ে মুখটা বড় করলো সে। নাকের উপর কিছুটা ব্ল্যাক হেড জমছে। ড্রয়ার থেকে ব্ল্যাক মাস্কটা নিয়ে কানে নাকে আর কপালে মাখলো ফারিস। পরপর ইলেকট্রনিক ব্রাশটাতে পেস্ট দিয়ে দাঁত মাজলো। মাছটা উঠিয়ে শাওয়ারে গেল সে। ঘন্টাখানেক সময় নিয়ে শাওয়ার নিল ফারিস জাওয়ান। পায়ের নখ থেকে শুরু করে মাথার প্রতিটা চুল খুব ভালোভাবে পরিষ্কার করে তবেই থামলো সে। কালো ট্রেজারটা পরে বেরিয়ে এলো রুমে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুলগুলো শুকিয়ে নিল। ফের কাবার থেকে পোশাক আর ট্রেলার ব্যাগটা বের করে নিল। বেডের উপরে জিনিসগুলো রেখে বইয়ের বড় সেলফার দিকে এগিয়ে গেল ফারিস। সেল জুড়ে থরে থরে ইংরাজি, বাংলা, উর্দু ভাষার উপন্যাস, সাইকোলজি, পাইথোলজি সহ বিভিন্ন জাদুবিদ্যার বই। উপরে তাটকাতে হাত বাড়িয়ে উর্দু আর ইংরাজি কটা উপন্যাসের বই নিয়ে নিল ফারিস। আর্টের পাশাপাশি বই পড়ারও ফারিসের ফ্যাশন। মাঝে মাঝে নদীর ধারে বসে বই পড়ে সে।